গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই, আজ চতুর্থ পর্ব। মামুন বলল, কি কেমন দেখছো? বাসা পছন্দ হয়? মুনা এতটা আশা করেনি। সে মুগ্ধ কণ্ঠে বলল, খুবই সুন্দর। তুমি মোটামুটি বলছিলে কেন? মামুন হাসতে শুরু করল। এসো পেছনের বারান্দাটা দেখো। পেছনের বারান্দা আছে নাকি? থাকবে না মানে? এখন বলো বাসা কেমন? চমৎকার, সত্যি চমৎকার। একটু দূর হয়ে গেল তাই না? হোক দূর। বসবার কোনো ব্যবস্থা নেই। মামুন পা ছড়িয়ে মেঝেতে বসল। জিনিসপত্র কিনে ঘরদোর গোছাও এখন। চলো, আজ ফেরার পথে বড় দেখে একটা খাট কিনে ফেলি। তোমার মাথায় শুধু খাট ঘুরছে। তা ঘুরছে। ফোমের একটা গদি কিনবো, বুঝলে মোনা? 950 টাকা দাম। বাজে খরচ করার পয়সা আমাদের নেই। ওইটা আমি কিনবই, তুমি যাই বলো না কেন। দাঁড়িয়ে আছো কেন, বসো। মামুন হাত ধরে মুনাকে টেনে পাশে বসালো। কেমন নির্জন চারদিক, একটু যেন গা ছমছম করে। মুনা ক্ষীণ স্বরে বলল, হাত ছাড়াও প্লিজ। এরকম করছো কেন তুমি? আমার উপর বিশ্বাস নেই তোমার? মুনা জবাব দিল না। মামুন তাকে কাছে টানল। গাঢ়স্বরে বলল, এমন শক্ত হয়ে আছো কেন? কেউ তো দেখছে না। চলো আজ যাই, সন্ধ্যা হয়ে আসছে। হোক সন্ধ্যা, তুমি বসো তো। তুমি এরকম করো, বসতে ভালো লাগে না। কিচ্ছু করবো না, তুমি সহজে বসো। ওয়ার্ড অব অনার? হ্যাঁ, ওয়ার্ড অব অনার। শুধু আমার হাত থাকবে তোমার হাতে, নাকি তাতেও আপত্তি? না, তাতে আপত্তি নেই। মামুন গাঢ়স্বরে বলল, চলো তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি। আর ভাল লাগছে না। আগে যেরকম কথা ছিল সেরকমই করি, কাজী অফিসে গিয়ে ঝামেলা মিটিয়ে দিই। মামা রাজি হবে না। ছোট করে হলেও একটা অনুষ্ঠান করতে হবে। মুনার কথা শেষ হবার আগেই মামুন তাকে জড়িয়ে ধরে চুমু খেল। মুনা কোনো বাধা দিল না। তারা সন্ধ্যা না মেলানো পর্যন্ত থাকলো সেখানে। রহস্যময় কিছু সময় কাটল তাদের। মুনা রোজ ভাবে সকাল সকাল ঘুমোতে যাবে, কিন্তু রোজই দেরি হয়। আজও দেরি হলো। 12টার সময় বাতি নেভাতে যেতেই বকুল বলল, একটু পরে আপা, আর 5 পৃষ্ঠা বাকি আছে। মুনা বিরক্ত হয়ে বলল, মশারির ভেতর বসে গল্প বই পড়িস কেন? চোখ নষ্ট হবে। আর প্রতিদিন একটা করে বই জোগাড় করিস কোত্থেকে? ফজলু ভাই এনে দেয়। আমি বারান্দায় বসছি, বই শেষ হলে ডেকে দিস। আজ গরম নেই, আশ্বিনের শেষাশেষি। শেষ রাতের দিকে ভালো ঠান্ডা পড়ে। মুনা ক্যাম্প খাটে বসে অপেক্ষা করতে লাগল। 5 পৃষ্ঠা বাকি, কথাটা মিথ্যা। অনেকখানি বাকি। মুনাকে ডাকতে কেউ আসে না। শকত সাহেবকে বারান্দার দিকে আসতে দেখা গেল। তিনি মুনাকে দেখে অবাক হয়ে বললেন, অন্ধকারে বসে আছিস কেন? 12:30 বাজে। এমনি বসে আছি। তুমি নিজেও তো অন্ধকারে হাঁটাহাঁটি করছো, কিছু খুঁজছো নাকি? দড়ি আছে? দড়ি দিয়ে কি করবে? মশারি খাটাবো। মশারি তো খাটানোই আছে, আবার নতুন করে খাটাবে কি? শকত সাহেব থেমে থেমে বললেন, বসার ঘরে বিছানা করছি, আজ থেকে আলাদা শোব। কেন? প্রত্যেকদিন রুগীর সাথে শুয়ে শুয়ে শরীরটাই আমার খারাপ হয়ে গেছে। শকত সাহেব বিরক্তির ভঙ্গি করে বসার ঘরের দিকে গেলেন। সেখানে সত্যি সত্যি একটা বিছানা করা হয়েছে। নোংরা একটা মশারি খাটানোর চেষ্টাও হচ্ছে। মশারির 3 কোণা শিথিলভাবে ঝুলছে। দড়ির অভাবে 4 নম্বর কোণাটির গতি হচ্ছে না। মুনা বলল, দুপুর রাতে দড়ি পাওয়া যাবে না, তুমি একটা কয়েল জ্বালিয়ে শুয়ে থাকো। কয়েল আছে? আছে, এনে দিচ্ছি। আচ্ছা মামা, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি আবার হবে? রোগীর সাথে ঘুমাতে চাই না, এর মধ্যে হওয়াহইর কি আছে? এই কথা না, তুমি নাকি প্রতিদিন দুপুরে অফিস টফিস বাদ দিয়ে এসে ঘরে বসে থাকো। কে বলেছে, লতিফা? হ্যাঁ। ব্যাপারটা কি? ব্যাপার কিছু না, অফিস একটা ঝামেলা যাচ্ছে।
ঝামেলা গেলে তো সেখানেই বেশিক্ষণ থাকা উচিত। কি ঝামেলা বলো? শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, ভেজর ভেজর করিস না, কয়েল জ্বালিয়ে দিয়ে যা, আর দেখ হাত পাখা পাওয়া যায় কিনা। বিশ্রী গরম। গরম কোথায়, বেশ তো ঠান্ডা। শওকত সাহেব গুম হয়ে বসে রইল। এখন তিনি আর কথা টথা বলবেন না। মুনা কয়েল আনতে গেল। মামির ঘরের ড্রয়ারে 1 প্যাকেট কয়েল আছে। লতিফা জেগেছিলেন। মুনা ড্রয়ার খুলতেই তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, তোর মামা আলাদা ঘুমাচ্ছে কেন রে? এই ঘরে গরম লাগে, বাতাস টাতাস নেই। ফ্যান আছে তো। ফ্যানের বাতাসে তার ঘুম হয় না। এক একজনের এক এক স্বভাব। লতিফা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এতদিন তো ঘুম হয়েছে, আজ হবে না কেন? বলতে বলতেই তার গলা ভারী হয়ে এলো। মুনা এসে বসল বিছানার পাশে। লতিফা বললেন, একসময় তোর মামা আমাকে বিয়ে করবার জন্য কত কাণ্ড করেছে। এই গল্প মুনার জানা। মামির কাছ থেকে অসংখ্যবার শুনেছে। আজ রাতে হয়তো আরেকবার শুনতে হবে। মুনা, কি সব পাগলামি কাণ্ড যে সে করেছে! একবার শুনলাম সে বিষ খাবে, 1 বোতল র্যাটম না কি যেন জোগাড় করেছে। আমি ভয়ে বাঁচি না, কি কেলেঙ্কারি কাণ্ড! বাড়িতে সবাই দোষ দিচ্ছে আমাকে। আমি কি জানি বল, আমার সঙ্গে কোনোদিন তার একটা কথাও হয়নি। বলতে বলতে শাড়ির আঁচলে লতিফার চোখ মুছলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্যে মুনা বলল, বকুলের হবু শাশুড়ি নাকি লম্বায় 1.5 ফুট। বিয়ে ডেট ফেট ফেলে দিয়েছে নাকি মামি? না, ডেট হয়নি। বিয়ে নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। 2 বেয়ানে কি গল্প করলে? লতিফা খানিকক্ষণ চুপ করে থাকলেন। সম্ভবত মনে করতে চেষ্টা করছেন। কিছুই মনে করতে পারলেন না। মুনা বলল, শুয়ে থাকো মামি, বাতি নিভিয়ে দিই। লতিফা চাপার স্বরে বলল, আমি বেশি দিন বাঁচব না রে। বুঝলে কিভাবে? কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমি আর তোর মা দুজনে বসে ভাত খাচ্ছি। স্বপ্নে মরা মানুষদের সঙ্গে খেতে বসা খুব খারাপ। যে দেখে সে আর বাঁচে না। কি দিয়ে ভাত খাচ্ছিলে? লতিফা জবাব দিলেন না। চোখ বন্ধ করে শুয়ে রইলেন। মুনা বাতি নিভিয়ে বের হয়ে এলো। বকুলের 5 পৃষ্ঠা এখনো শেষ হয়নি। মুনা কোনো কথা না বলে বাতি নিভিয়ে দিল। বকুল বলল, আপা আর একটা পাতা প্লিজ। কোনো কথা না, ঘুমো। এই পাতাটা শেষ না করলে আমার ঘুম আসবে না। ঘুম না এলে জেগে থাক, কথা বলিস না। কি বই এটা? উপন্যাস। কার লেখা? সতীনাথ ভাদুড়ির অচিন রাগিনী। ফজলু ভাই এনে দিয়েছেন লাইব্রেরি থেকে। ভালো নাকি খুব? মোটামুটি। মোটামুটি? তুই যেভাবে পড়ছিস তাতে তো মনে হয় রসগোল্লা ধরনের উপন্যাস। বকুল খিলখিল করে হেসে উঠে জড়িয়ে ধরল মোনাকে। মোনা বিরক্ত স্বরে বলল, হাত উঠিয়ে নে, গরম লাগছে। বকুল হাত সরালো না। আরো কাছে ঘেঁষে এসে বলল, তুমি এত ভালো কেন মুনা আপা? জানি না কেন, বিরক্ত করিস না। বকুল মৃদুস্বরে বলল, একটা গল্প বলো না আপা। কি মুশকিল, রাত 1:30টার সময় কিসের গল্প? একটা বলো আপা, তোমার পায়ে পড়ি। ভূতের গল্প। এই সত্যি সত্যি তোমার পায়ে ধরছি কিন্তু। আহ, কেন সুরসুরি দিচ্ছিস? আপা প্লিজ, প্লিজ। মুনাকে গল্প শুরু করতে হলো। ওপাশের বিছানা থেকে বাবু ক্ষীণ স্বরে বলল, একটু জোরে বলো আপা, আমিও শুনছি। মুনা অবাক হয়ে বলল, এখনো জেগে আছিস? হ্যাঁ, ঘুম আসছে না, কি করব? এইটুকু বয়সে আবার ঘুম আসবে না কেন? আজও মাথা ধরেছিল? বাবু অস্পষ্টভাবে কি যেন বলল, পরিষ্কার বোঝা গেল না। মুনা উঁচু গলায় বলল, কি বলছিস ভালো করে বল, ধরেছিল? হ্যাঁ। কাল সকালে মনে করিস তো, একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে। গল্প শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। বকুল বলল, বাথরুমে যেতে হবে, তুমি একটু দাঁড়াও। বাবুরও বাথরুম পেয়ে গেল। বাবু বলল, আজ না ঘুমিয়ে সারা রাত গল্প করলে কেমন হয় আপা? মুনা বিরক্ত স্বরে বলল, ফাজলামি করিস না, বাথরুম শেষ করে ঘুমাতে যা, আর একটা কথাও না। তারা 3 জনে দরজা খুলে বাইরে বেরিয়েই দেখল শওকত সাহেব উবু হয়ে বারান্দায় বসে আছেন। অন্ধকার বারান্দা।
তার হাতের জ্বলন্ত সিগারেট শুধু ওঠানামা করছে। মুনা ডাকল, মামা। তিনি ফিরে তাকালেন, কোনো উত্তর দিলেন না। একা একা কি করছো মামা? কিছু করছি না। শওকত সাহেব নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে গেলেন। বকুল চাপা স্বরে বলল, বাবার কি হয়েছে মুনাপ্পা? মুনা বলল, কিছু হয়নি, ঘুম আসছিল না তাই বসেছিল বারান্দায়। কেন জানি বকুলের মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার বসে থাকার ভঙ্গিটা কেমন দুঃখী দুঃখী। তার মনে হলো বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। মানুষের কত রকম গোপন দুঃখ থাকে, তার নিজেরও আছে। প্রায়ই সে এরকম একা একা কাঁদে। তার মতো দুঃখ তো বাবা মাদেরও থাকতে পারে। ভাবতে ভাবতেই বকুলের চোখ ঝাপসা হয়ে গেল। অল্পতেই তার কান্না পায়। সকাল 9টার মতো বাজে। বাকের জলিল মিয়ার চায়ের দোকানের সামনে বিমর্ষ মুখে দাঁড়িয়েছিল। কড়া রোদ বাইরে, বাকেরের কপালে বিন্দু বিন্দু ঘাম। জলিল মিয়া ডাকল, বাকের ভাই, আসেন চা খান। বাকের জবাব দিল না। সব কথার জবাব দেয়া ঠিক না, এতে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। সে এগিয়ে গিয়ে পান বিড়ির দোকানটার সামনে দাঁড়ালো। বেশ কয়েকজন কাস্টমার দাঁড়িয়ে আছে সেখানে। দোকানদার সবাইকে বাদ দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, কি দিব বাকের ভাই? সিগারেট দে। 5-5? বাকের এমনভাবে তাকালো যেন সে দারুণ বিরক্ত হয়েছে। তাকে ক্ষমা করে দেওয়ার ভঙ্গিতে বলল, অন্য কোনো সিগারেট খাই? দোকানদার জিভে কামড় দিয়ে একটা সিগারেট বের করল। বাকের গম্ভীর গলায় বলল, 1 প্যাকেট দে। সে একটা চকচকে 100 টাকার নোট ছুঁড়ে ফেলল। আজ তার মন নানান কারণে খারাপ হয়ে আছে। গত রাতে খবর পাওয়া গেছে ইয়াদ চাকরি পেয়েছে। দিনরাত 24 ঘন্টা ইয়াদের সঙ্গে ওঠা বসা, অথচ এই খবরটা ইয়াদ তাকে দেয়নি, অন্যের কাছে জানতে হলো। খবরটা যাচাই করবার জন্যে সে 7 সকালে গিয়েছিল ইয়াদের বাড়ি। ইয়াদ হাই তুলে বলল, আর কতদিন এমনি এমনি ঘুরব, আর চাকরিটাও খারাপ না, ঘোরাঘুরি আছে, টিএডিএ পাওয়া যায়। কবে থেকে চাকরি? সামনের মাসের 1 তারিখ থেকে। দেরি আছে, চল যাই, চা খেয়ে আসি। নাস্তা করেছিস? চা খেতে খেতেই বাকের একবার বলল, আমরা 4 জনে মিলে যে স্পেয়ার পার্টসের দোকান দেব বলেছিলাম, তার কি? আরে ধুর, এইসব আর হয় নাকি? 2 জন তো ভেগেই গেল, বিয়ে শাদী করে একেবারে গেরস্ত। তুই আর আমি 2 জনে মিলে করতে পারতাম। পয়সা কই? ইয়াদ খানিকক্ষণ পরেই নিচু গলায় বলতে লাগলো, বড় ভাই এদিকে আবার ফ্যাচাং বাঁধিয়ে ফেলেছে। আয়ে পাশ এক মেয়ের সঙ্গে সম্বন্ধ করে ফেলেছে। মেয়ে কালো, কিন্তু সুইট দেখতে, একটু অবশ্যই রোগা। বাকের একটি কথাও বলল না, গম্ভীর হয়ে রইল। ইয়াদ নিজের মনেই কথা বলে যেতে লাগলো, আমি তো নিজে ম্যাট্রিকটাও পাশ করতে পারলাম না, এদিকে বউ হলো গিয়ে শালা আয়ে পাশ। কেলেঙ্কারি অবস্থা। এখন বউ যদি বিয়ে পড়তে চায় তাহলে গেছি, ঝড় ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গেলাম। ইয়াদের মুখ দেখে মনে হলো না ঝঞ্ঝাটের জন্য সে বিরক্ত, বরং মনে হলো সে সমস্ত ব্যাপারটাই বেশ উপভোগ করছে। বাকের চা শেষ না করেই উঠে এলো। এটা ঠিক যে পাড়ার সবাই তাকে খাতির করে, কিন্তু দল ভেঙে যাচ্ছে। এসব লাইনে দল ভেঙে গেলে খাতির থাকে না। দেখতে দেখতে চ্যাংড়ারা উঠে আসবে। গত সপ্তাহেই তার চোখের সামনে মজনু সিগারেট টানতে টানতে রিকশায় উঠল। একটা চড় দিলে 2টো চড়ের জায়গা নেই যার, তার এত বড় সাহস। বাকের জলিল মিয়ার চায়ের স্টলে ঢুকল। জলিল মিয়া নিজেই গলা উঁচিয়ে ডাকল, গফর, গরম পানি দিয়ে ভালো করে বাকের বেড়ে চা দে, কাপ ধুয়ে দিস। বাকের বসে রইল উদাস ভঙ্গিতে। এখানে চুপচাপ বসে থাকা ছাড়া এখন আর কোনো কাজ নেই। স্কুলের সময় হয়ে গেছে। পাড়ার মেয়েরা স্কুলে রওনা হয়েছে দল বেঁধে। দেখতে এত ভালো লাগে। বাকের লক্ষ্য করতে লাগলো কোনো ছোকরা মাস্তান শীষ ফিস দেয় কিনা। টেনে জিভ ছিঁড়ে ফেলবে সে। তার পাড়ায় মেয়ে ছেলের অসম্মান হতে দেবে না। মুনা ঘর থেকে বেরোলো 10টার দিকে। অফিসে পৌঁছতে পৌঁছতে নিশ্চয়ই 11টা বেজে যাবে। রোজ দেরি হয়। কালও সে ঘর থেকে বেরিয়েছে 11টায়। বাকের চায়ের স্টল ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। এই যে মুনা, অফিসে যাচ্ছ নাকি?
হ্যাঁ, সকালবেলা আর কোথায় যাব? মামাকে বলবে একটা কাজের মেয়ে জোগাড় করেছি। ঠিক আছে, বলবো। বাকের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলো। মুনা কিছু বলল না। বাকের হালকা স্বরে বলল, তোমাদের অফিসে যাব একদিন। মেয়ে ছেলেরা কাজ করছে, দেখতে ভালো লাগে। আপনারা কিছু করবেন না, গায়ে ফুঁ দিয়ে বেড়াবেন। মেয়েরাও যদি তাই করে তাহলে হবে কিভাবে? তোমাদের জন্যই তো কিছু করতে পারি না। মেয়েরা সব কাজকর্ম নিয়ে নেয়। বাংলাদেশ একেবারে নারীমহল হয়ে যাচ্ছে। আমরা এখন অন্দরে ঢুকে রান্নাবান্না করব। বাকের রাস্তা কাঁপিয়ে হাসতে লাগল। নিজের কথা তার নিজেরই খুব মনে ধরেছে। সে বড় রাস্তার মোড় পর্যন্ত গেল। এই সময় রিক্সা পাওয়া মুশকিল, কিন্তু সে ছুটোছুটি করে রিক্সা নিয়ে এলো। রিক্সাওয়ালাকে গম্ভীর গলায় বলল, আপামনিকে তুরন্ত নিয়ে যাবি। মুনার ধন্যবাদ জানিয়ে কিছু একটা বলা উচিত, কিন্তু সে বলল না। বাকের বলল, মুনা, ভাড়া দিতে হবে না। কেন দিতে হবে না কেন? দিয়ে দিয়েছি। বাকের উদাস ভঙ্গিতে সিগারেট ধরালো। তার এখন কিছু করার নেই। মোটর পার্টসের দোকানে আগে এই সময়টায় আড্ডা দিতে বসত। সে আড্ডাটা এখন আর নেই। লোকজন আসে না। একা একা কতক্ষণ বসে থাকা যায়? সে অন্য মানুষকে ভঙ্গিতে হাঁটতে লাগল। কোনো কিছুই তাকে আকর্ষণ করছে না। রাস্তার পাশে রিক্সাওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে প্যাসেঞ্জারের ঝগড়া বেঁধে গেছে। অন্য সময় হলে প্যাসেঞ্জারের পক্ষ নিয়ে রিক্সাওয়ালার গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিত। আজ সেই ইচ্ছেও হলো না। মুনার সঙ্গে রাস্তাঘাটে দেখা হবার পর তার এরকম হয়। বেশ কিছু সময় কিছুই ভালো লাগে না। বাকের গ্রিন ফার্মেসিতে উঁকি দিল। ডাক্তার ছেলেটি এখনো আসেনি। সে এলে তার সঙ্গে কিছুক্ষণ বসা যেত। বাকের গম্ভীর গলায় বলল, ডাক্তার কখন আসবে? দুপুরের পর। দেখি টেলিফোনটা দেখি। ফার্মেসির নীল শার্ট পরা লোকটা বিরক্ত হয়ে বলল, ফোন তালা দেয়া, চাবি নেই। এই লোকটি নতুন এসেছে, তাকে বোধহয় ঠিক চেনে না। বাকের ঠান্ডা গলায় বলল, চাবি না থাকলে তালা ভাঙার ব্যবস্থা করো। লোকটি তাকিয়ে আছে সরু চোখে। বাকের থমথমে গলায় বলল, ফাজলামি কথাবার্তা আমার সাথে বলবে না। চড় দিয়ে চাপার দাঁত ফেলে দেব। টেলিফোন তালা দেয়া, তোমার বাবার টেলিফোন? লোকটি টেলিফোন বের করল। সত্যি বোধহয় চাবি নেই। সেফটি পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তালা খুলল। কাকে ফোন করা যায়? মুনাকে করলে কেমন হয়? মাঝে মাঝে সে মুনার সঙ্গে কথা বলে। মুনা ভীষণ বিরক্ত হয়, তবু করে। কিন্তু মুশকিল হচ্ছে টেলিফোনটি বড় সাহেবের ঘরে। মুনাকে ডেকে আনতে হয়। আজও তাই হলো। বড় সাহেব তাকে লাইনে থাকতে বলে মুনাকে আনতে খবর পাঠালেন। হ্যালো, আমি বাকের। কি ব্যাপার? রিক্সা ভাড়া দাওনি তো? আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। সে তো আপনি আমাকে বলেছিলেন, আবার টেলিফোন কেন? তোমার কাছ থেকে আবার সেকেন্ড টাইম ভাড়া নিল কিনা সেটা জানার জন্যে। রিক্সাওয়ালারা যা হারামি হয়। আর কিছু বলবেন? না। তোমার বিয়ের ডেট হয়েছে নাকি? না, এখনো হয়নি। হ্যালো মুনা, আমার কানেকশন আছে। আমি হাফ প্রাইসে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে দেব। জাস্ট 10 দিন আগে আমাকে বলতে হবে। ঠিক আছে, বলবো। এখন টেলিফোন রাখি। হ্যালো, শোনো, তোমাদের ওই ফ্যানটার কিছু করা গেল না। অসুবিধে নেই, যেটা আছে সেটা ইউজ করো, নো প্রবলেম। ঠিক আছে, আমি রাখছি, আমার কাজ আছে। মুনা টেলিফোন নামিয়ে রাখল। বাকের অলস ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বলল, একটা খুব ঠান্ডা দেখে পেপসি নিয়ে আসো তো, বলবে বাকের ভাই চায়। নীল শার্ট পরা লোকটি পেপসি আনতে গেল। বাকের রাস্তার দিকে তাকিয়ে বসে রইল। শওকত সাহেব অফিসে এলেন লাঞ্চের পর। সবাই তখনও লাঞ্চ সেরে ফেরেনি। অফিস ফাঁকা ফাঁকা। শওকত সাহেবের মনে হলো সবাই তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। ডিসপ্যাচ সেকশনের মল্লিকবাবু তাকে দেখেই যেন হঠাৎ করে ফাইলপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। শওকত সাহেব বললেন, ভালো আছেন মল্লিকবাবু? মল্লিকবাবু অতিরিক্ত ব্যস্ততার সঙ্গে বললেন, জি ভালো। আপনি ভালো তো? বড় সাহেব আছেন? আছেন, অফিসেই আছেন। যান না, গিয়ে দেখা করুন। শওকত সাহেব বড় সাহেবের কাছে গেলেন না। যাবার সাহস সঞ্চয় করতে তার কিছু সময় লাগবে। ছোকরা মতো একটি ছেলেকে দেখা যাচ্ছে ক্যাশ সেকশনে। নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নাকি?
মল্লিকবাবু বললেন, চা খাবেন? জি না। ক্যাশ সেকশনের নতুন ছেলেটি আর চোখে তার দিকে তাকাচ্ছে। তার খবর শুনেছে বোধহয়। জসিম সাহেব ঢুকলেন। খুব ফুর্তিবাজ লোক। রসিকতা না করে 1 সেকেন্ডও থাকতে পারেন না। শওকত সাহেবকে দেখে তিনিও কেমন জানি হকচকিয়ে গেলেন। শুকনো হাসি হেসে বললেন, কে ভালো? জি ভালোই। দেখা হয়েছে বড় সাহেবের সঙ্গে? জি না। দেখা করতে বলেছেন? না, কিছু বলেননি। তবে আমার মনে হয় দেখা করা উচিত। ইনকোয়ারি কমিটি রিপোর্ট দিয়েছে। শওকত সাহেব কাঁপা গলায় বললেন, কি রিপোর্ট? জসিম সাহেব উত্তর না দিয়ে তার ড্রয়ার খুলে কি নিয়ে যেন ব্যস্ত হয়ে পড়লেন। বড় সাহেবের কাছে কি এখনই যাব? যান, এখনই যান। দি আর্লিয়ার দি বেটার। শওকত সাহেব ভীতস্বরে বললেন, কিছু শুনেছেন রিপোর্ট সম্বন্ধে? জি না ভাই, কিছু শুনিনি। তিনি কথাটা মাটির দিকে তাকিয়ে বললেন, তার মানে এটা মিথ্যা। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বড় সাহেব মানুষটি ছোটখাটো, হাসি খুশি ধরনের, সহজে রাগ করেন না, কড়া ধরনের কথা বলতে পারেন না, কিন্তু তিনিও গম্ভীর। শওকত সাহেবকে দেখে মুখ অন্ধকার করে বললেন, ইনকোয়ারি কমিটির রিপোর্ট ভালো না শুনেছেন বোধ হয়। শওকত সাহেব মূর্তির মতো বসে রইলেন। ইনকোয়ারি কমিটির সুপারিশ হচ্ছে, যে টাকার গরমিল দেখা যাচ্ছে সেটা আপনি 10 দিনের ভেতর যদি ফেরত দেন তাহলে আপনার বিরুদ্ধে কোনো পুলিশ অ্যাকশন নেওয়া হবে না, আর তা না হলে কেস পুলিশে হ্যান্ড ওভার করা হবে। বুঝতেই পারছেন, একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। আপনি টাকাটা ফেরত দিয়ে দেন। টাকাটা আমি কোথায় পাবো স্যার? বড় সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। আমি স্যার কিছুই জানি না। এটা তো শওকত সাহেব ঠিক বললেন না। আপনি না জানা মতে এটা হওয়া সম্ভব না। কাজটা করেছেন কাঁচা। আমি নিজেও ইনকোয়ারি কমিটির একজন মেম্বার। এটা ভুলে যাচ্ছেন কেন? থানা পুলিশ হলে একটা বেইজ্জতি ব্যাপার হবে। তার হাত থেকে বাঁচার ব্যবস্থা করুন। শুধু শুধু এখানে বসে থেকে সময় নষ্ট করবেন না। হেড ক্লার্কের কাছে ইনকোয়ারি কমিটির রিপোর্টের কপি আছে, সেটা নিয়ে গিয়ে ভালো করে পড়ুন। বকুলের বিয়ের কথাবার্তা হচ্ছে, এই খবরটি বকুল কাউকে বলেনি, টিনা ভাবিকে পর্যন্ত না। অথচ বকুল অবাক হয়ে লক্ষ্য করল ক্লাসের সবাই এটা জানে। সেকেন্ড পিরিয়ডে ইংরেজি আপা আসেননি, সবাই খুব হইচই করছে। অনিমা গিয়ে এক ফাঁকে বোর্ডে লিখল, আজ বকুলের গায়ে হলুদ, কাল বকুলের বিয়ে। দারুণ হাসাহাসি শুরু হলো। হাসতে হাসতে একজন অন্যজনের গায়ে গড়িয়ে পড়ছে। বকুল বেঞ্চে মাথা রেখে কেঁদে ভাসাতে লাগল। 4th পিরিয়ডে ছুটি নিয়ে চলে গেল টিনা ভাবিদের বাসায়। ভেবেছিল 5টা পর্যন্ত থাকবে, কিন্তু টিনা ভাবির দেশের বাড়ি থেকে লোকজন এসেছে, বাসা ভর্তি মানুষ। কিছু কিছু দিন এমন খারাপভাবে শুরু হয়, বাসায় ফেরার পথে ডাক্তার সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে বকুল না, এরকম মাথা নিচু করে হাঁটো কেন? গাড়ির নিচে পড়বে। বকুল কি বলবে ভেবে পেল না। এসো পেপসি খেয়ে যাও। জি না, লাগবে না। লাগবে না কেন? লাগবে। আসো তো, চলো ফার্মেসিতে বসি। যা গরম। গরম কোথায়, আজ তো ঠান্ডা। এই তো কথা ফুটেছে। আমার তো ধারণা ছিল তুমি কথা বলতেই জানো না। জানবো না কেন? বকুল অবাক হয়ে লক্ষ্য করল সে বেশ কথার পিঠে কথা বলছে। কয়েকদিন আগে তুমি কি শাড়ি পরে কোথাও গিয়েছিলে? নীল শাড়ি। টিনা ভাবির বাসায় গিয়েছিলাম। আমি চিনতেই পারিনি। সারাক্ষণ ভাবছিলাম চেনা চেনা লাগছে, অথচ চিনছি না কেন। আচ্ছা বকুল, বলো তো, কাদের পথে দেখলে চেনা চেনা মনে হয় কিন্তু আসলে ওরা চেনা নয়? বকুল অনেক ভেবেও কিছু বলতে পারল না। ডাক্তার ছেলেটি হাসতে হাসতে বলল, টিভি বা সিনেমায় যারা অভিনয় করে ওদের রাস্তায় দেখলে চেনা চেনা মনে হয়, ঠিক না? আমি ওদের কাউকে কখনো রাস্তায় দেখিনি। আমি অনেক দেখেছি। সুবর্ণাকে দেখেছেন কখনো? না, তাকে দেখিনি। আমি দেখেছি। আমি আর অনিমা একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম, তখন তাকে দেখলাম কাগজ কিনছে। প্রিন্টের সাদা শাড়ি পরা ছিল। বকুল প্রায় 5টা পর্যন্ত ফার্মেসিতে একটা টুলের উপর বসে বসে গল্প করল।
এতটা সময় গিয়েছে সে নিজেও বুঝতে পারেনি। বাসায় ফিরতে ভয় ভয় লাগছিল। তার মনে হলো বাবু নিশ্চয়ই আজও দেখেছে এবং হয়তো বলে দেবে মুনা আপাকে, কিংবা কে জানে বাবা নিজেই হয়তো দেখেছেন। তিনি 5টার দিকে মাঝে মাঝে অফিস থেকে ফেরেন, বেছে বেছে হয়তো আজই ফিরেছেন। বকুল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বাড়িতে কেউ নেই। বাবু, মুনা আপা, বাবা কেউ ফেরেনি। 10-11 বছরের একটা কাজের মেয়েকে দেখা গেল, তার নাম সখী। এরকম অদ্ভুত নাম থাকে নাকি মানুষের? যতবার তার নাম ধরে ডাকা হয় ততবারই এমন হাসি লাগে। লতিফা বিরক্ত হয়ে বললেন, ওকে সখী না ডাকবি? সখী ডাকছিস কি? যে নাম ওর বাবা মা রেখেছে সেটা ডাকবো না? না, ওই নামে ডাকতে হবে না, সখী না ডাকবি। মেয়েটা খুব কাজের। অল্প সময়ের মধ্যেই ঘর দুয়ার গুছিয়ে ঝকঝকে করে ফেলেছে। বকুলকে জিজ্ঞাসা করল, চা খাবে কিনা? লতিফা চিন্তিত মুখে বললেন, এই মেয়ে বেশি দিন থাকবে না। যারা কাজ জানে তারা এই বাড়িতে বেশি দিন টেকে না। লতিফার শরীর আজ বেশ ভালো। অনেকদিন পর তিনি আজ রান্নাঘরে ঢুকে হালুয়া বানালেন। সবাই চায়ের সঙ্গে খাবে। গরম পানি দিয়ে ভালো মতো গোসল করলেন। তার শরীর বেশ ঝরঝরে লাগছে। বকুল বলল, তুমি গোসল টোসল সেরে এমন সেজেগুজে বসে আছো কেন? সাজগোজের কি দেখলি? পরিষ্কার একটা শাড়ি পরলাম শুধু। তোমাকে বেশ ফ্রেশ লাগছে মা। লতিফা মনে মনে খুশি হলেন। শরীর যদি সত্যি সত্যি সেরে গিয়ে থাকে তাহলে শক্ত হাতে এবার সংসারের হাল ধরতে হবে। সব জলে ভেসে যাচ্ছে। বকুল, কি? তোর রেহানা পার আসে না ক্লাসে? আসবে না কেন? রোজই আসে। তোর বিয়ের কথা কিছু বলে না? না। তুই নিজে কিছু জিজ্ঞাসা করিস না? কি যে বলো তুমি মা, আমি গিয়ে জিজ্ঞাসা করব আমার বিয়ের কি করলেন আপা? লতিফা হেসে ফেললেন। মনে মনে ভাবলেন, বড় কথা শিখেছে তো এই মেয়ে। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। কয়েকদিন আগেও খালি গায়ে ফ্রক পরে ঘুরে বেড়াতো, আজ বিয়ের কথাবার্তা হচ্ছে। হয়তো সত্যি সত্যি বিয়ে হয়েও যাবে। জাপানে না কোথায় চলে যাবে এতটুকু মেয়ে। একদিন তারও ছেলে মেয়ে হবে, ওদেরও বিয়ের বয়স হবে। লতিফার চোখ ভিজে ওঠার উপক্রম হলো। বকুল বলল, তুমি শুয়ে থাকো তো মা, আবার জ্বর এসে যাবে। আসবে না, আয় বারান্দায় একটু বসি। তারা দুজনে বারান্দায় মোড়া পেতে বসল। তোমার শরীর সত্যি সত্যি সেরে গেছে নাকি মা? বোধহয় সেরেছে। বাবুর স্কুল ছুটি হয় কখন? এখন ছুটি হয়ে গেছে। ও খেলতে যায়, সন্ধ্যা হয় আসতে আসতে। আর মুনা, ও কখন আসে? এক এক দিন এক এক সময় আসে। বলতে বলতেই শওকত সাহেবকে লম্বা পা ফেলে আসতে দেখা গেল। লতিফা বললেন, তোর বাবার শরীরটা খুব খারাপ হয়েছে তো? হুম, যত্ন করার কেউ নেই। কখন কি খায় কি করে কে জানে। বকুল বলল, চলো ভেতরে যে মা, বাবা এখানে আমাদের বসে থাকতে দেখলে রাগ করবে। শওকত সাহেব কিন্তু রাগ করলেন না। এমনভাবে ওদের দিকে তাকালেন যেন ঠিক চিনতে পারছেন না। সন্ধ্যাবেলা বই নিয়ে বসবার জন্যেও কাউকে বললেন না। নতুন কাজের মেয়েটা তার চোখের সামনে একটা গ্লাস ভেঙে ফেলল। তিনি শুধু মৃদুস্বরে বললেন, কাজকর্ম সাবধানে করবি। অন্য সময় হলে এর জন্য চড়চাপড় মারতেন, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলতেন। রাতের বেলা খাবারও খেলেন নিঃশব্দে। মুনা একবার বলল, তোমার শরীর ভালো তো মামা? হুম, ভালো। অফিসের ঝামেলা মিটেছে? হুম, মিটেছে। লতিফা বসেছেন ওদের সঙ্গে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখনও তার জ্বর আসেনি। মাথা একটু হালকা লাগছে, এছাড়া শারীরিক আর কোনো অসুবিধা নেই। তিনি নিজেও ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছেন না। বকুল বসেছে তার পাশে। তিনি একবার বললেন, দেখ তো আমার গা গরম কিনা। বকুল বলল, না। অসুখটা তাহলে বোধহয় সেরেই গেল। তার চোখ চকচক করতে লাগল। শওকত সাহেব খাওয়া শেষ করে উঠবার সময় বললেন, মুনা, তুই একটু শুনে যা। অফিসের ঝামেলার ব্যাপারটা মুনা শুনল। শান্তস্বরে বলল, এটা কতদিন আগের ব্যাপার? 1 মাস। এতদিন তুমি এটা হজম করে রেখেছিলে?
শওকত সাহেব জবাব না দিয়ে সিগারেট টানতে লাগলেন। ওরা এখন পুলিশ কেস করবে? হুম, টাকাটা রিকভার না হলে করবে। তোমাকে তো তাহলে ধরে নিয়ে যাবে হাজতে। হ্যাঁ। টাকার ব্যাপারে তুমি কিছু জানো? না, কিছুই জানি না। মুনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি জানো না এটা ঠিক না মামা। তুমি জানো। তবে তুমি একা এটা করনি তা ঠিক। এত সাহস তোমার নেই। সঙ্গে অন্য লোক ছিল। তুমি খানিকটা শেয়ার পেয়েছ। কত পেয়েছ? শওকত সাহেব চুপ করে রইলেন। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কত পেয়েছ? 10,000। আমাকে যে 6,000 দিতে চেয়েছিলে সেটা এখান থেকেই? হ্যাঁ। বাকি 4,000 কোথায়? ধারটার ছিল, শোধ দিয়েছি। ওই দিন যে মিষ্টি আনলে সেটা কি এই টাকা থেকে? শওকত সাহেব জবাব দিলেন না। দ্বিতীয় সিগারেট ধরিয়ে খুক খুক করে কাশতে লাগলেন। মুনা বলল, মামা, তুমি কাল সকালে অফিসে গিয়ে বলবে আমি টাকাটা ফেরত দেব, তবে আমাকে 2 মাস সময় দিতে হবে। 2 মাসের মধ্যে কোথায় পাবো এত টাকা? পাবে না, তবে এর মধ্যে আমরা বকুলের বিয়ে দিয়ে দেব। তোমাকে জেলে নিয়ে ঢোকালে ওই মেয়ের কি আর বিয়ে হবে, না পড়াশোনা হবে? যত সুন্দরী হোক, চোরের মেয়েদের আমাদের সমাজে জায়গা নেই, বুঝলে? তুমি কালই অফিসে যাবে এবং 2 মাস সময় নেবে। ঠিক আছে, নেব। মুনা উঠে পড়ল। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। সে বুঝতে পারল বকুলও জেগে আছে, কিন্তু সাড়া শব্দ দিচ্ছে না। সে কি কিছু আঁচ করতে পারছে? বকুল, কি? জেগে আছিস তো কথা বলছিস না কেন? বাবা এতক্ষণ ধরে কি বললেন? তেমন কিছু না, তোর বিয়ে নিয়ে কথা হলো। বুঝলি বকুল, আমি অনেক ভেবে টেবে দেখলাম অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটা খারাপ না। এর কিছু ভালো দিকও আছে। বকুল ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। এই সময় মেয়েদের মনে প্রচুর ভালোবাসা থাকে। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাবই সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। বকুল ক্ষীণ স্বরে বলল, তোমাকে একটা কথা বলবো মুনাপা? বল। তুমি রাগ করবে না তো? রাগ করবার মতো কথা না হলে রাগ করবো কেন? বল, কি বলবি? বকুল মুনার কাছে সরে এসে আলতো করে একটা হাত রাখল তার গায়ে। প্রায় ফিসফিস করে বলল, ক্লাস 10-এর একটা মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, তাহলে কি সেটা খারাপ মুনাপা? মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ছেলেটা কে? বকুল জবাব না দিয়ে দুহাতে মুনাকে জড়িয়ে ধরল। মুনা লক্ষ্য করল বকুল থরথর করে কাঁপছে। ভোরবেলা সূর্য ভালোভাবে ওঠার আগেই বাড়িতে পুলিশের ওসি এবং 3 জন কনস্টেবল এলো। তাদের সঙ্গে সার্চ ওয়ারেন্ট আছে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তারা টাকা খুঁজল। লতিফা রক্তশূন্য মুখে দরজা ধরে সারাক্ষণ দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে কিছু একটা বলতে চেষ্টা করলেন, কেউ তা বুঝতে পারল না। শওকত সাহেব বসে রইলেন বেতের চেয়ারে। তিনি খুব ঘামতে লাগলেন। তার ঠিক সামনেই বসেছেন ওসি সাহেব। এই জাতীয় দৃশ্য তিনি তার জীবনে অনেক দেখেছেন, কাজেই এই দৃশ্য তার মনে কিছুমাত্র রেখাপাত করল না। তবু তিনি একবার লতিফার দিকে তাকিয়ে বললেন, ভয়ের কিছু নেই, আপনি শান্ত হয়ে বসুন। এই ভোরবেলাতেও বাড়ির সামনে এবং তার লাগোয়া রাস্তায় প্রচুর লোক জমে গেল। এই বাড়িতে একটি মেয়ে খুন হয়েছে, এরকম একটা গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। রোদ বাড়তে লাগলো, কিন্তু কৌতূহলী মানুষের ভিড় কমল না। সার্চ শেষ হতে হতে 8টা বেজে গেল। ওসি সাহেব বললেন, শওকত সাহেব, আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ভয়ের কিছু নেই, জামিনের ব্যবস্থা হবে। মুনা বলল, আমি কি যেতে পারি আপনাদের সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। একজন পুরুষ মানুষ হলে ভালো হতো। উকিল টুকিলের ব্যবস্থা করতে হবে, অনেক ছোটাছুটির ব্যাপার আছে। মুনা বাবুকে পাঠালো, পরিচিত যদি কাউকে পাওয়া যায়। আশেপাশের বাসার অনেকের সঙ্গেই এদের চেনা জানা, তবু কেউ আসতে রাজি হল না। সাবধানী মানুষ, ইচ্ছা করে কোনো বাজে ঝামেলায় জড়াতে চায় না। বাকেরকে শুধু পাওয়া গেল।
সে ঘুমোচ্ছিল, খবর পেয়েই ছুটে এসেছে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। সিগারেট ধরিয়ে দায়িত্বশীল মানুষের মতো সে মুনাকে বলল, নো প্রবলেম, 1 ঘন্টার মধ্যে জামিনে ছাড়িয়ে আনব। ছেলে খেলা নাকি? তোমরা সব দরজা বন্ধ করে বসে থাকো, কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেবে না। ঘরে টাকা পয়সা আছে তো? বকুল তার ঘরে একা একা বসেছিল। শকত সাহেবকে বের করে নিয়ে যাবার সময় সে শুধু বেরিয়ে এলো। অত্যন্ত কঠিন স্বরে জিজ্ঞেস করল, আমার বাবাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওসি সাহেব সেই প্রশ্নের জবাব দিতে পারলেন না। শকত সাহেব অপ্রকৃতিস্থ মানুষের মতো চারদিকে তাকাতে লাগলেন। উপদেশ দেবার মতো ভঙ্গিতে বললেন, ঠিকমতো পড়াশোনা করিস মা, 2 দিন পর মেট্রিক পরীক্ষা। বাসার সামনে অসম্ভব ভিড়। সেই ভিড় ঠেলে তারা এগুতে লাগল। শকত সাহেব শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। বাকের তাঁর একটা হাত ধরে আছে। সে মৃদুস্বরে বলল, আমার কাঁদবেন না, কিচ্ছু হবে না, 1 ঘন্টার মধ্যে জামিন হবে, আমার চেনা লোকজন আছে। বাসার সামনে লোকের ভিড় বাড়তেই লাগল। উকিল ভদ্রলোক দেখতে পান বিড়ির দোকানদারের মতো, রোগা দড়ি পাকানো চেহারা, কথাও ঠিক মতো বলতে পারেন না, জড়িয়ে যায়। কিন্তু তিনি নাকি ফৌজদারি মামলা একজন মহা ওস্তাদ আদমি। তার হাতে মামলা গেলে নাকি নাকে তেল দিয়ে ঘুমানো যায়। কিন্তু মুনা বিশেষ ভরসা পাচ্ছে না। তাকে সামনে বসিয়ে উকিল সাহেব গভীর যত্নে দাঁত খোঁচাচ্ছেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রতিটি দাঁতের গোড়ায় গোস্ত আটকে আছে এবং এই মুহূর্তেই সেগুলো বের করা দরকার। মুনার পাশের চেয়ারে বসে আছে বাকের। তার ভাবভঙ্গি খুব বিনীত। বাকেরই তাকে এখানে নিয়ে এসেছে। বাকেরের ধারণা এই লোক 1 নম্বর আসল জিনিস, খাঁটি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চারা এত দীর্ঘ সময় নিয়ে দাঁতের পরিচর্যা করে তা মুনার জানা ছিল না। সে অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগল। উকিল সাহেব মাঝে মাঝে দাঁত খোঁচানো বন্ধ রেখে এক দৃষ্টিতে মুনার দিকে তাকাচ্ছেন। তার দৃষ্টি মুনার বুকের কাছে এসে থমকে যাচ্ছে। এমন নির্লজ্জ মানুষও আছে নাকি? আসামি আপনার কে হয়? আমার মামা। আপন মামা, মায়ের ভাই? জি। মুনা ভেবে পেল না আপন মামা না পর মামা তার সঙ্গে এই মামলার কি সম্পর্ক। নাকি উকিল মুক্তারদের স্বভাবই হচ্ছে খামোখা প্রশ্ন করা। ভয়ের কিছু নেই। ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, 403 ধারা, ম্যাক্সিমাম পেনাল্টি 2 বছরের জেল। এত নার্ভাস আবার কিছু দেখি না। ডোন্ট গেট নার্ভাস। মুনা নড়ে চড়ে বসে রুমাল দিয়ে নাক ঘষল। বড্ড ঘাম হচ্ছে, এই জন্যই বোধহয় তাকে নার্ভাস দেখাচ্ছে। আপনার নাম কি? মুনা। মিস না মিসেস? এসব কি ধরনের প্রশ্ন? মুনা মৃদুস্বরে বলল, মিস। মিস মুনা, এখন আপনি বলুন তো, আপনার মামা কি চুরি সত্যি সত্যি করেছেন? মুনা কি জবাব দেবে ভেবে পেল না। তাকালো বাকের দিকে। বাকের দাঁত বের করে হাসছে। কেন হাসছে কে বলবে? এটা একটা লজ্জায় ফেলার প্রশ্ন, এতে হাসির কিছু নেই। উকিল সাহেব অ্যাস্ট্রেতে এক গাদা থুতু ফেলে সেদিকে গভীর মনোযোগের সঙ্গে তাকিয়ে রইলেন, যেন এই মুহূর্তে থুতুটায় বিরাট একটা কিছু ঘটবে। সেই ঘটনা তিনি প্রত্যক্ষ করতে চান। এক সময় তার দেখা শেষ হলো। তিনি গম্ভীর গলায় বললেন, চুরি যদি না করে থাকেন তাহলে খালাস করে আনা মুশকিল, আর যদি সত্যি সত্যি চুরি করে থাকেন তাহলে সহজেই খালাস হয়ে যাবে। মুনা অবাক হয়ে বলল, তার মানে? অপরাধীদের খালাস করা অতি সহজ। এরা যখন অপরাধ করে কিছুটা সাবধান হয়েই করে। কোর্টে অপরাধ প্রমাণ করা কঠিন হয়। আর যারা অপরাধী না, ভালো মানুষ, তারা পড়ে যায় প্যাঁচ কলে। মুনা অবিশ্বাসী চোখে তাকিয়ে রইল। ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, অপরাধীদের খালাস করে আনার মধ্যে একটা আনন্দ আছে। আইনের পশ্চাৎ দেশে লাথি বসানোর আনন্দ। আমি এটা খুব এনজয় করি। বাকের শব্দ করে হাসতে লাগল। সে মুগ্ধ। মুনা কিছু বলল না। উকিল সাহেব জড়ানো স্বরে বললেন, এই জাতীয় ছোটখাটো মামলা আমি নিই না, তবে আপনারটা নিব। মুনা একবার ভাবল, বলে, আমারটা কেন নেবেন? কিন্তু সে কিছু বলল না। উকিল সাহেবের চোখ তার বুকের উপর স্থির হয়ে আছে। শাড়ির আঁচল টেনে দেয়া উচিত, সেটা অভদ্রতা হবে।
এতটা অভদ্র হওয়া তার পক্ষে সম্ভব নয়। মুন্না বলল, আমরা কি তাহলে উঠব? হ্যাঁ, উঠবেন। যাবতীয় কাগজপত্র এবং আসামিকে সঙ্গে নিয়ে আসবেন। কবে আসবেন সেটা আমার মুহুরীর কাছ থেকে জেনে যান। মুহুরী কোথায়? পাশের ঘরে। আর শুনুন, আমার ফিজ কিন্তু বেশি। ফিজের টাকা আমি সবটা অ্যাডভান্স নিই। আজ 1 টাকা, কাল 8 আনা, এইভাবে নিই না। আপনার ফিজ কত? সেটা বলবো কাগজপত্র দেখে। বাকের দাঁত বের করে বলল, একটু স্যার কনসেশন করতে হবে। গরিব মানুষ স্যার, ভেরি নিডি। কনসেশন কিছু নেই। অন্যের বেলায় যা, আপনার বেলাতেও তাই। মাছের বাজার তো না। মুনা বেরিয়ে এসেই বিরক্ত স্বরে বলল, ভেরি নিডি, গরিব মানুষ, এসব বলার দরকার কি? দরদাম করতে হবে না, বলো কি তুমি? বাড়িতে তো তোমার টাকার গাছ নেই। লোকটাকে আমার পছন্দ হয়নি। আস্ত ছোট লোক। ছোট লোক কি বড় লোক এটা দিয়ে আমাদের দরকার কি? আমরা দেখব কাকে দিয়ে কাজ উদ্ধার হয়। এই শালাকে দিয়ে হবে। এ হচ্ছে নাম্বার 1 ধুনকর। ধুনকর মানে কি? ধুনকর মানে হচ্ছে যে ধুনে দেয়। এই শালা ধুনে দেবে। এক ধাক্কায় মামাকে খালাস করে নিয়ে আসবে। এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টাকা, মানি। এখন শুরু হবে টাকার খেলা। টাকা পয়সা কেমন আছে তোমাদের? মুনা জবাব দিল না। টাকা পয়সা তেমন কিছু নেই। মামার কাছে 6,000 টাকা ছিল, তার থেকে এখন কত আছে কে জানে। তার নিজের অ্যাকাউন্টে 5,000 টাকার মতো আছে, বেতনের টাকা থেকে জমানো। মামির কিছু গোপন সঞ্চয় আছে। তার ভাই তাকে ঈদ উপলক্ষে টাকা পয়সা যা দেন তার সবটাই মামি জমিয়ে রাখেন। একটা পাই পয়সাও খরচ করেন না। বাকের বলল, কোল্ড ড্রিঙ্ক কিছু খাবে? ফান্টা, পেপসি? মুনা বিরক্ত স্বরে বলল, ঠান্ডার মধ্যে ফান্টা পেপসি খাবো কি জন্যে? তাহলে গরম কিছু খাও, চা কফি। চা খাবে? আমি এখন কিছু খাবো না। আপনি চলে যান, আমার অন্য কাজ আছে। কি কাজ? এক জায়গায় যাব। চলো আমি দিয়ে আসি। আমার এখন কোনো কাজ নেই, ফ্রি আছি। আপনি তো সবসময়ই ফ্রি। বাকের শুকনো মুখে বলল, মামুন সাহেবের কাছে যাচ্ছ? তিনি তো আমার মতো ফ্রি না। কলেজ টলেজ আছে। তাকে কি এখন পাবে? মামুন সত্যি সত্যি ছিল না। গতকাল রাতের ট্রেনে দেশের বাড়িতে চলে গেছে। কেন গিয়েছে তা মেসের কেউ বলতে পারে না, কাউকে জানিয়ে যায়নি। মুনা বড়ই অবাক হল। এমন হুট করে চলে যাবে, কিছু বলেও যাবে না? কবে ফিরে আসবে তাও কেউ বলতে পারল না। বেলা 11:30। মুনা বাসায় ফিরে যাবার জন্য রিক্সা নিল, কিন্তু মাঝপথে ঠিক করল অফিসে যাবে। পরপর 2 দিন কামাই হয়েছে, আজ নিয়ে 3 দিন হবে। এটা ঠিক না, কিন্তু অফিসে যেতে ইচ্ছা করছে না, কিছুতেই মন বসছে না। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়। রিক্সাওয়ালা প্রচণ্ড গতিতে রিক্সা টানছে। একটা অ্যাক্সিডেন্ট বাঁধাবে। মুনা একবার ভাবল বলবে, আসতে চালো ভাই, কিন্তু কথা বলতে ইচ্ছা করছে না। কেন যেন শুধু কান্না পাচ্ছে। দুঃসময়ে কাউকে কাছে থাকতে হয়। শওকত সাহেব সারাদিন কোথায় কোথায় যেন ঘুরে বেড়ান। বাসার সঙ্গে সম্পর্ক নেই বললেই হয়। নাস্তা খেয়েই বেরিয়ে পড়েন, ফেরেন সন্ধ্যা মেলাবার পর। কারোর সঙ্গে কোনো কথা বলেন না, হাত মুখ ধুয়ে বারান্দার ক্যাম্প খাটে শুয়ে থাকেন। বকুল জিজ্ঞেস করে ভয়ে ভয়ে, চা দেব? তিনি হ্যাঁ না কিছুই বলেন না, তবে চা এনে দিলে নিঃশব্দে খান। আগের মতো চিনি কম হয়েছে, লিকার পাতলা হয়েছে বলে চেঁচামেচি করেন না। বকুল যদি বলে, চায়ের সঙ্গে আর কিছু খাবে, মুড়ি মেখে দেব? তিনি মৃদুস্বরে বলেন, লাগবে না। রাত বাড়তে থাকে, তিনি বারান্দার বাতি জ্বালান না। অস্পষ্ট আলোতে পত্রিকার একটা পাতা চোখের সামনে ধরে রাখেন। বকুলের বড় মন খারাপ লাগে, খুব ইচ্ছা করে বাবার পাশে এসে বসতে, কিন্তু সাহসে কুলোয় না। আজও তিনি অন্য দিনের মতো ক্যাম্প খাটে বসে আছেন। খালি গা, ঠান্ডা বাতাস দিচ্ছে। এবার শীত পড়ে গেছে আগে ভাগে। শীতে এক একবার তিনি কেঁপে কেঁপে উঠছেন। বকুল তাকে একটা পাঞ্জাবি এনে দিল। তিনি যন্ত্রের মতো পাঞ্জাবি গায়ে দিলেন। বকুল ভয়ে ভয়ে বলল, বাবা তোমার কি শরীর খারাপ? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
শরীর ঠিক আছে রে মা। বকুলের চোখ ভিজে গেল, গলা ব্যথা ব্যথা করতে লাগল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে হয়তো কেঁদেই ফেলবে। সে মাথা নিচু করে মার ঘরে ঢুকে পড়ল। লতিফা বললেন, তোর বাবা কি করছে? বসে আছে। মুনা, মুনা এখনো আসেনি? এসেছে, শুয়ে আছে, মাথা ধরেছে। ওকে একটু ডেকে আন। বললাম না মাথা ধরেছে, এখন ডাকলে রাগ করবে। লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার অসুখ খুবই বেড়েছে। নতুন একটা উপসর্গে দেখা দিয়েছে, শ্বাসকষ্ট। এত বাতাস চারদিকে, অথচ প্রায় নিঃশ্বাস নেবার মতো বাতাসের টান পড়ছে তার। সারা রাত এই ঘরের সবকটি জানালা খোলা থাকে, ফ্যান চলে ফুল স্পিডে, তবু তিনি বাতাস পান না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হলেই শওকত সাহেব তাঁর পাশে এসে বসেন। মাথার উপর ফ্যান ঘুরছে, তবুও তিনি একটা হাত পাখা নিয়ে বাতাস করেন। লতিফার লজ্জা লাগে, আবার ভালোও লাগে। শওকত সাহেব অনেক দিন পর এই ঘরে ঘুমোতে এলেন। মিনমিন করে একটা অজুহাতও দিলেন, বিছানায় পিঁপড়া উঠেছে। লাজুক ভঙ্গি। বিয়ের প্রথম কদিন এরকম হয়েছিল। দীর্ঘদিন পর যেন বিয়ের প্রথম দিকের রাত ফিরে এলো। পৃথিবীতে কিছুই বোধহয় শেষ হয় না, পুরনো ঘটনা আবার ঘুরে ফিরে আসে। অর্থহীন কথাবার্তাও তাদের মধ্যে হলো। লতিফা বললেন, বকুলের বিয়ে সত্যি সত্যি হলে মন্দ হয় না, কি বলো? তিনি বললেন, ভালোই হয়। এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক না? তবে বেশি বড় লোক। এত বড় লোকের সঙ্গে সম্পর্ক করতে ভয় ভয় লাগে। ভয়ের কি? শওকত সাহেব অন্ধকারে একটা সিগারেট ধরান। বড় মায়া লাগে লতিফার। ইচ্ছা করে একটা হাত গায়ের উপর উঠিয়ে দিতে, কিন্তু লজ্জার জন্যে পারেন না। যৌবনের কথা অস্পষ্টভাবে তার মনে পড়ে। কত রহস্যময় রাত গিয়েছে। গল্প করতে করতেই কতবার ভোর হলো, পাখালি ডাকতে লাগল। কতবার আফসোস করেছেন, রাতগুলো এত ছোট কেন? মানুষের সব কিছুই ছোট ছোট। জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের কাল দীর্ঘ। ভাবতে ভাবতেই নিজের অজান্তে ফুঁপিয়ে ওঠেন। শওকত সাহেব ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে? কিছু হয়নি। শ্বাসের কষ্ট? পানি খাবে? পানি এনে দিই? না, কিছু আনতে হবে না, তুমি ঘুমো। লতিফা তার রোগ জীর্ণ শ্রীহীন হাত বাড়িয়ে দেন। গত রাতটা তারা দুজনে জেগেই কাটিয়েছেন। আজও কি সেরকম হবে? বকুল কেমন রাগি রাগি মুখ করে বসে আছে বিছানার পাশে। এমন বিরক্ত তার মুখের ভাব যে কিছু বলতেই ভরসা হয় না। তবু লতিফা ক্ষীণ স্বরে বললেন, তোর বাবা কি করছে? একবার তো বলেছি মা, কিছু করছে না, ক্যাম্প খাটে বসে আছে। ডেকে নিয়ে আয় না। কি জন্যে? এমনি, তোকে ডাকতে বলছি, ডাক। বকুল চলে যায়। লতিফা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। কেউ আসে না এই ঘরে। বকুল নিশ্চয়ই বলেনি কিছু। বাবার সঙ্গে ছেলে মেয়েদের যোগাযোগ খুব কম। সবাই কেন তাকে এত ভয় পায়? ভয় পাওয়ার মতো কি আছে এই মানুষটার? রাত 9টার দিকে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগল। মুনা ঘুম ঘুম চোখে বারান্দায় এসে দাঁড়ালো। দুটো প্যারাসিটামল খেয়েও তার মাথা ধরা সারেনি। কেমন যেন বমি বমি ভাব হচ্ছে এখন। হাত বাড়িয়ে সে বৃষ্টির ফোঁটা ধরতে চেষ্টা করল। তার কিছুই ভালো লাগছে না। তবু সে ফুর্তির আলগা একটা ভাব এনে উঁচু গলায় বলল, আয় বাবু, বৃষ্টিতে ভিজবি? বাবু কিছুই বলল না। বকুলও রাজি হল না। একা একাই উঠোনে নামল মুনা। বৃষ্টির ফোঁটাগুলি অস্বাভাবিক ঠান্ডা। গা কেঁপে কেঁপে উঠছে, তবু ভালোই লাগছে। বাবু বারান্দায় দাঁড়িয়ে দেখছে। মুনা আবার ডাকল, আয় বাবু, আয় না। বাবু কোনো জবাব দিল না। আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি।
আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।